জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্স, ভিউয়ার্স সবাইকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে বর্তমান যে পরিবেশ পরিস্থিতি চলছে, এই পরিবেশ পরিস্থিতিতে একেবারে সাবধানতার সহিত সামনের দিকে এগিয়ে চলুন। কারণ এই ভাইরাসকে প্রতিরোধের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে চলা, বেঁচে থাকা, টিকে থাকা, এটাই আমাদের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এটা কেবলমাত্র আজকে নয়, প্রতি এক শতাব্দী অন্তর হয়ে থাকে। এটা আপনারা সবাই জানেন। এই মহামারীর কবলে বিভিন্ন রকমের মহামারী আছে প্রতি শতাব্দী অন্তর। তো আমাদেরকে এখান থেকে টিকে থাকা, বেঁচে থাকা, সাবধানতার সহিত সামনের দিকে এগিয়ে যেতে হলে এটাই আমাদের কর্তব্য। আমরা নিজেরা যেমন সচেতনতার সহিত চলবো, পাশাপাশি যারা রয়েছে বোঝেন না, তাদেরকে বোঝাতে হবে লেট লিভ অ্যান্ড লেট লিভ। নিজে বাঁচি এবং অপরকে বাঁচার সুযোগ করে দিতে হবে। দ্যাট উইল বি আওয়ার মোটো। আমাদের প্রত্যেকের এটা অবশ্যই এই নীতিটাকে অনুসরণ করা উচিত। লিভ অ্যান্ড লেট লিভ। যাক, তাহলে শুরু করি। আজকের যে প্রসঙ্গে এসেছি, আপনারা জানেন আমার চ্যানেলটা হচ্ছে এডুকেশন ব্যাংক 24। অর্থাৎ এখানে কেবলমাত্র রাইটিং ইংলিশ, স্পোকেন ইংলিশ আর হচ্ছে ভোকাবুলারি। আপনি কথা বলতে গেলে যে ভোকাবুলারিটার প্রয়োজন আসবে কোথা থেকে, সেই পদ্ধতিগুলো শেখানো। তো যা কিছু আপলোড দেওয়া হয়েছে এ পর্যন্ত, যেমন নিজের থেকে দেওয়া হয়েছে আজকে কদিন হলো, দেখুন এই যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা হচ্ছে নিজেরই লেখা। এখানে রয়েছে বইটার নাম হচ্ছে দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস। দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস। এবার এখানে 4000 যেমন ট্রান্সলেশনস রয়েছে আর 100টা পেসেজ ওয়াইজ ট্রান্সলেশনস রয়েছে। এখানে বিভিন্ন ভ্যারাইটি টাইপের আপনি ট্রান্সলেশন পাবেন। যত রকমের, প্রায় কথা বলতে গেলে রাইটিং কেন, স্পোকেন কেন, আপনি এর মধ্যে সবকিছুই পাবেন। দেখতে পাচ্ছেন বইটা দেখতে তেমনটা, অর্থাৎ চুটকি, অর্থাৎ খুবই ছোট মনে হচ্ছে। হ্যাঁ, আমিও স্বীকার করছি খুবই ছোট, কিন্তু এর মধ্যে অনেক কিছু জিনিস দেওয়া রয়েছে। আপনারা প্রতিটা লেসন বাই লেসন, যেমন মনে করুন একটা লেসনে গেলাম, লেট দিয়ে শুরু করতে হবে আমাকে। মানে লেট দিয়ে আমরা বাক্যটা কেমন ভাবে গঠন করি, লেটের সম্পর্কে ডিটেলড একদম ডিসক্রাইব করা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। সেটা দেওয়ার পরে কয়েকটা উদাহরণ দেওয়া আছে। উদাহরণটা দেওয়ার পরে মনে করুন টাস্ক, এটা হচ্ছে অনলি ফর টাস্ক। এই টাস্কটা দেওয়া আছে মনে করুন লেটের উপরে মিনিমাম 150 পিস প্র্যাকটিস করার জন্য। যেমন ছোট একটা উদাহরণ দিই প্রসঙ্গ যখন এসছে, যেমন আমরা বলি এসো একটু পড়াশোনা করি, লেট আস রিড। তখন আমি শিখাই কেমন, যে এসো পড়াশোনা করি, যদি লেট আস রিড হয় তাহলে এসো একটু খাওয়া যাক, একটু খেতে বসি, এক্ষুনি খেতে বসি, তাহলে হবে লেট আস ইট। এসো একটু আলোচনা করি, লেট আস ডিসকাস। মনে করুন সেইটাকে আবার বাড়াবো, যে আসুন বিষয়টি সম্পর্কে আলোচনা করি, লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার, লেট আস ডিসকাস অ্যাবাউট দ্য ম্যাটার। তাহলে এই যে প্রসঙ্গগুলো আমরা ধীরে 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 যাচ্ছি। যাক, এর সম্পর্কে আগেও বর্ণনা করেছি, আবার বর্ণনা করা। তবে বইটা যদি প্রয়োজন হয়, বইটা তেমন বাজারে খুব একটা, বিশেষ কারণে সেটা আর এই ভিডিওতে বলা সম্ভব নয়, তেমন খুব একটা বাজারে সব জায়গায় পাঠাতে পারিনি। কিন্তু যদি প্রয়োজন বোধ করেন বইটা নেওয়ার জন্য, তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে কমেন্ট দিবেন, নিশ্চয়ই যোগাযোগ হবে, ফোন নাম্বার দিবেন। আমার কাছে বই আছে, আমি বইটা দিতে পারি। যাক, তাহলে শুরু করি। এখান থেকে আজকে আমরা যেটা নিচ্ছি, এখানকার পেজ নাম্বার হচ্ছে 205, আর আমরা যাচ্ছি 68 দাগে। একটি গল্প রয়েছে। দেখুন এই যে রাইটিংগুলো আমি যেগুলো আপলোড দিই, কেবলমাত্র এটা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য। যারা ইংলিশ মিডিয়াম, তাদের ব্যাপারগুলো সম্পূর্ণ আলাদা। আর এটা হচ্ছে অনলি ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস। কারণ টিউশন লাইফে এতদিনে দেখলাম আমাদের ছেলেমেয়েরা যারা রয়েছে রাইটিং তেমন কিন্তু খুব একটা পারে না। সেই সূত্রে বাংলা থেকে, বাংলাটা নিলাম আমি, মাথায় বাংলা এলো, একটা গল্প আমি দিচ্ছি, বাংলায় চলে এসছে। কিন্তু ইংলিশে যে কেমন নিতে হবে, সাজানো গুছানোর ব্যাপার, সাবজেক্ট ভার অবজেক্ট, সেটা অনেকেই, বেশিরভাগ জন, মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো কেমনভাবে এটাকে সাজাতে হবে। আমার কাজ হচ্ছে কেবলমাত্র আপনাদের বাংলাটা দিয়ে সেখান থেকে সাবজেক্ট ভার অবজেক্ট কেমন বের করব, কেমনভাবে সাজিয়ে বসে সুন্দর করে লিখবো সেন্টেন্সটাকে, এটাই আশা। এখানে একেবারে মার্কিং করবেন না, যদি অন্য কেউ দেখছেন একেবারে মার্কিং করবেন না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসানোর। কারণ প্রিপোজিশনটা এখানে মেন ফ্যাক্টর নয়। মেন ফ্যাক্টর হচ্ছে আমি যে জিনিসটা লিখছি, আমি আগেই বলে দিয়েছি, দিস রাইটিং ইজ অনলি ফর দ্য স্টুডেন্টস অফ মেডিওকর স্টুডেন্টস, নট মেরিটোরিয়াস স্টুডেন্টস। তারাও দেখতে পারেন, আমি তো কিছু ভুল বলবো না, ভুল শিখাবো না। আমার যতটুকু জানা আছে আমি নিশ্চয়ই সেটা দেওয়ার চেষ্টা করব। আমি বলতে চাইছি এখানে টুকিটাকি যদি প্রিপোজিশনের 19-20 হয়ে যায়, তো প্রিপোজিশনটা ফ্যাক্টর নয়। প্রিপোজিশন 19-20 আমি করব না, কথাই বলছি। যখন আমি কথা বলছি তখন যদি কিছু আমার বসানোর ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রী লিখছে ভুল হয়ে যাচ্ছে, হোক, তাতে অসুবিধা কোথায়? আমি তো শিখছি, আমি জিনিসটা বুঝিয়ে দিতে পারলে হলো।
আমি একেবারে পারফেকশনে যেতে বলছি না, কারণ এটা আমাদের শুরুতে চলছে। এখন ধীরে ধীরে আমরা যখন শিখে যাবো, এরকম আমি 80টা 100টা আপনাদের সামনে আপলোড দিতে পারবো নিশ্চয়ই, তখন একদম কোথায় কি বসবে না বসবে আমি নিশ্চয়ই বোঝাবো। এর আগেও বুঝেছি, আপনারা দেখেছেন। যাক, আর কথা বলাবো না। তবে শুরুর আগে আর একটা কথা বললে যেটা না হয়, যদি কোনো দিক থেকে আপনাদের এটা উপকারে লাগছে, তাহলে কিন্তু এটা আমার আপনাদের কাছে আবেদন থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আপনাদের কমেন্টের মূল্য তো আমি দিতে পারবো না, কারণ কমেন্ট দিলে কিছু যদি জানার থাকে, এখানে যদি আমি কিছু ভুলও বলছি আপনারা দেন, সেটা আমি আমার মাথায় গ্রহণ করে নিব আশীর্বাদ হিসেবে। কোনো কিছু ভুল থাকলে মোটামুটি সেটা অবশ্যই যদি আরো ধরিয়ে দেন, বললাম যে মাথায় গ্রহণ করে নিব, এবং আমারও শিক্ষা হবে। কারণ উই আর নট জ্যাক অফ অল ট্রেডস। পৃথিবীতে যে আমরা এসেছি, আমরা সব জানতা মানুষ নই, আমাদেরও জানতে হবে। তো যতটুকু জানা আমি ততটাই দেওয়ার চেষ্টা করছি। কমেন্ট দিলে তো খুবই ভালো লাগবে। আর আপনারা যারা দেখছেন, লাইকটা যদি দেন, আপনারা যতটা লাইক দিবেন, ইউটিউব টিম থেকে আমার এই আপলোডটাকে, আমার এই রাইটিংটাকে তারা অন্যান্য অনেক জায়গায় পাঠাবে। যেমন ফেসবুকে মনে করুন, যত কমেন্ট পাওয়া যাবে সেটাকে ততটাই ফেসবুক থেকে কি করে, টিম থেকে তারা হাইলাইটস করাতে চায়। তাহলে এখানেও লাইকটা পেলে আমারও খুবই কাজে লাগে, কারণ 10 জায়গায় আরো বেশি জায়গায় তারা পাঠাবে। যাক, আবেদন রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এবার তাহলে শুরু করি, কাম টু দ্য পয়েন্ট। আজকের যে গল্প আপনাদের সকলেরই জানা, এই গল্প সকলেরই জানা, 7-8 এর সিলেবাসে এটা। কিন্তু আমরা জানবো বাংলা থেকে ইংরেজি কেমন ভাবে রচনা করব, কেমন ভাবে জিনিসটা তৈরি করব। এটা হচ্ছে বিদ্যাসাগর আর তার মায়ের গল্প। বিদ্যাসাগর আর তার মা মানে বুঝতে পারছেন, সেই চাদরের গল্প। তাহলে গল্প যেহেতু করছি, আমি প্রথমে আগে যে আমি বলেছিলাম যে গল্প লিখতে গেলে প্রথমে একটা টাইটেল দিতে হয়। টাইটেল মানে শিরোনাম, অর্থাৎ শিরোনাম থেকে আমি বুঝতে পারবো গল্পটার প্রসঙ্গ কি, আর গল্পটা থেকে কি শিখলাম শেষে নিচে একটা আসবো মোরালে। মোরাল মানে নীতিবাক্য। গল্পটা থেকে আমি কি শিক্ষা নিতে পারলাম। যাক, এবার শুরু করি তাহলে একটা টাইটেল দিয়ে। বিদ্যাসাগর অ্যান্ড হিজ মাদার। বিদ্যাসাগর অ্যান্ড হিজ মাদার, এটা হচ্ছে টাইটেল। যদিও এখানে আমরা রাইটিং করতে এসেছি, যখন প্রসঙ্গ যখন যেটা আসবে আমি সেই জিনিসটা আপনাদেরকে একটা সুন্দর জিনিস আমি শিখাবো, এরপরে আপলোড দিব। সেইটার ক্লু এখন আপনাদেরকে দিচ্ছি। ক্লুটা এখন সেটাই দিতে থাকছে। দেখুন, এই যে বিদ্যাসাগর বানানটা আমি করলাম VIDYASAGAR, এই যে বিদ্যাসাগর বানানটা এলো, এই বানানটা আমি কিভাবে নিলাম আমি আপনাদেরকে একবার বানান শেখানোর পদ্ধতি আমার যতটা জানা আছে, বানান শেখানোর পদ্ধতিকে ইংলিশে কি বলি আমরা, ট্রান্সলিটারেশন। আমি আপনাদেরকে একবার ট্রান্সলিটারেশন শিখাবো। আজকে জাস্ট একটু ক্লু দিয়ে রাখলাম। ছেলেমেয়েরা যে বানান এত ভুল করে, আমি যে জিনিসটা ব্যাখ্যা করতে চাইছি দেখবেন, আর আশা করি বানান ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে যখন পুরোটা জানবেন। এই একটার উপরে কি ডিপেন্ডেবল সম্ভব না। দেখুন, বিদ্যাসাগর বানানটা আমি যে বললাম কেমন ভাবে আমি নিয়েছি। বয় হর্ষইকার, দয়জ ফলা আকার, দন্তেশ আকার, গর। এটাকে যে আমি বানান করব, বানানটা কিভাবে নিচ্ছি, আমি উচ্চারণ কি করলাম, ব, তারপরে হচ্ছে হর্ষইকার। তাহলে আমি এটাকে ভাঙছি, দেখুন, ব প্লাস হর্ষই, বয় হর্ষইকার, ব প্লাস হর্ষই প্লাস দ, জ ফলা আকার, দ নিলাম, দ দ দ যুক্ত অ, দ দ দ সঙ্গে অ চলে আসছে, এই জন্য অ নিলাম, দ যুক্ত অ, বিদ্যা, দ, তারপরে জ ফলা, তারপরে জ ফলা আ, আকারে আ, বিদ্যা, বিদ্যা। এবার সাগর, সা দন্তেশ, দন্তেশ যুক্ত আকার, আকার মানে আ, সা, গ গ গ গ যুক্ত অ, তাহলে গ যুক্ত অ, এই যে এইটাই হচ্ছে মূল জিনিস, অ অ গ গ, সাগর। আমি যে দেখুন এখানে ব্যাপারটা বোঝাতে পারবো এবার। এই যে র নিলাম, সাগর, র র র র র সঙ্গে তো আমার ও আসছে না, সা গ গ গ যুক্ত ও, সাগর, র র, আমি তো রটাকে র ও এভাবে আসছে না, যেমন গ ও গ গ গ সঙ্গে ও আসছে, তাহলে এই যে ভেঙে নিলাম। এবার দেখুন, তাহলে ব ব ব আরেকবার স্মরণ করে দিচ্ছি, ব যুক্ত হর্ষই যুক্ত দ, জ ফলা যুক্ত আ, সা দন্তেশ যুক্ত আ, গ যুক্ত অ, র নিলাম, একটা বসাই। দেখুন, বতে নিলাম বি। এখন ভুলটা বসাচ্ছি, কারণ ইংলিশে আমরা বিদ্যাসাগরের এই যে বিদ্যালয় বলি, আমরা কি বলবো, নেকুর শ্রেণী বিবেকানন্দ বিদ্যা ভবন আমরা বলি।
তরুণী রামকৃষ্ণ বিদ্যা ভবন। আমরা যে বিদ্যা ভবন বলি, আমি বাঙালি এই জন্য বটাকে ব বলছি, কিন্তু আমরা ইংলিশে যখন বলি কি বলি, নেতাজি বিবেকানন্দ বিদ্যা ভবন। এই যে বটাকে ভি নিচ্ছি, এই সূত্রে এটা কিন্তু ভি হবে। তাহলে আমি সঠিকটাই বসাই, ভুল না বসিয়ে ভি। এই যে হর্ষইকার আই, ভি আই, তাহলে বিদ্যাসাগর বি আই বা ভি আই। এবার হচ্ছে দ, দেখুন এটা নিয়েছি দ নিব, দতে কি হয় ডি। এই যে জফল আছে কি নিব ওয়াই, আকারে কি নিব এ, দন্তেশতে কি নিব এস, আতে কি নিব এ, গতে কি নিব জি, অতে কি নিব এ, রতে কি নিব আর। ভিআইডি ওয়াই এ, ভিআইডি ওয়াই এ, এস এ জি এ আর, এস এ জি এ আর, বিদ্যাসাগর। এই যে আমি এই যে ভেঙে ভেঙে করলাম এটাকে, বাংলায় আমরা বলছি প্রতিবর্ণীকরণ, ইংলিশে আমরা একে বলছি ট্রান্সলিটারেশন। তো এই যে ট্রান্সলিটারেশন, এটা থেকে দেখুন আমার কত সুন্দর বানান, কোনো ভুল হলো, কোনো ভুল নেই। আমি এটা আপনাদেরকে আপলোড দিব খুব সুন্দরভাবে, কেমন ভাবে বানানটা করতে হয়, সিম্পল থেকে মানে ছোট ছোট থেকে বড়তে যাব। তো বিদ্যাসাগর এই যে বানানটা নিলাম। এবার যেটা দেখুন বিষয় হচ্ছে এই যে সাগর, সা গ গ গ গ যুক্ত অ, ও আমি নিয়েছি, কিন্তু অনেকে বানান কি করে ফেলে দেখবেন সাগর এস এ জি ও আর, এস এ জি ও আর, এই বানানটা ইনকারেক্ট, ভুল হয়ে যাচ্ছে। এইটাতে অতে এ কেন? কারণ অতে আমি যদি ও নিয়ে নিই, ভুলটা আমার কোথায়? হ্যাঁ ভুল আছে। আমি যে বারবার উচ্চারণ করলাম, শুনতে কতটা ভালো মাইন্ডে নিচ্ছেন, খারাপ মাইন্ডে নিচ্ছেন, যারা ভালো বোঝে যারা খারাপ মাইন্ডে নিবে না। এই যে আমি গ উচ্চারণ করলাম, গ অ অ গ গ গ সঙ্গে অ, এই যে উচ্চারণ করছি গ গ, এটা একটা দীর্ঘস্বরের ব্যাপার আছে, লং টার্মের ব্যাপার, দীর্ঘস্বরের ব্যাপার আছে। আর আমি যখন ও বসিয়ে দিব সাগর গোর গোর সাগর, এই যে গোর ও ও চলে এলো সাগর, কিন্তু আমরা কি সাগর বলি? আমরা সাগর বলি না। ছোট্ট একটা উদাহরণ নিই, বিমল, বি আই এম ও এল, অনেকে লিখেন, কিছু জন যারা বোঝেন কম, বি আই এম এল, বিমল, ম ম ম। আর এটাতে আমরা বলছি বিমল মল মল, ময়কার এইভাবে আসছে, এই জন্য আমরা ও বসিয়ে দিয়েছি, বি ম ম ম, ম যুক্ত ও। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এটা হচ্ছে বানান, বিমল এম ও হয় না কখনো, একদম মল মল। আর বি ম ম ম যুক্ত ও। যাক, তাহলে গল্পটার নাম দিলাম বিদ্যাসাগর এন্ড হিজ মাদার। গল্পটা পুরো চলবে প্রথম থেকে শেষ পর্যন্ত বিদ্যাসাগর এবং তার মাকে নিয়ে। অনেক তো গল্প রয়েছে, তার মধ্যে এখানে সেই সালের গল্পটাই আসছে। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন। কেমন ভাবে সাজাবো না, বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি। আগের যে আপলোড গুলো যদি দেখে থাকেন, যদি নাও দেখে থাকেন, আমার সিরিয়াল বাই সিরিয়ালে যাবেন আর অনেক কিছু জানতে পারবেন। পদ্ধতিগুলো আমি মোটামুটি জানাতে পারছি, এটা নিজের প্রতি আমার কনফিডেন্স আছে। কেন? এই যে বলেছিলাম আগের আপলোড গুলোতে, বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন, এইটা বিদ্যাসাগর হচ্ছে সাবজেক্ট, মূল হচ্ছে সাবজেক্ট বের করানো। আমি কি করে বুঝবো এটা সাবজেক্ট? সঠিক পদ্ধতিতে হচ্ছে একটি সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। একটি সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে বলা হয় সাবজেক্ট। এখানে কার সম্পর্কে বলছি? বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন, বিদ্যাসাগর সম্পর্কে, তাহলে বিদ্যাসাগর হচ্ছে সাবজেক্ট। এটা গেল আমার অরিজিনাল ঘটনা। আমি সিম্পল ভাবে নিব, আমি বুঝি কম ইংরেজিতে, সাবজেক্টটা বের করাতে পারছি না, তো তখন নিব ভার্বকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তবে কি খুব রেয়ার, লাগবে সবসময় কে দিয়ে। 99.9 হচ্ছে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হচ্ছে সাবজেক্ট। কে একজন দয়ালু ব্যক্তি ছিলেন, কে একজন দয়ালু ব্যক্তি ছিলেন, উত্তর আসছে বিদ্যাসাগর। বাংলায় ক্রিয়াপদটা থাকে একেবারে শেষে, ইংরেজিতে নিতে হবে দুইয়েতে, মানে সাবজেক্টের পরে ভার, ক্রিয়াপদ মানে ভার। তাহলে বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি। দেখুন মূল হচ্ছে সাজানো, এই যে সাজাতে পারলাম, কে বসাতে পারবে না। এটা যারা দেখছেন, কে আপনারা জানেন এটা কোন ইংরেজি জানেন না, যদি একটা নাও জানেন তাতে নেই, তার পদ্ধতি আবার পরে আসছি যেটা জানবেন না। বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি। এবার আমি বসাই একটা বিদ্যাসাগর, বিদ্যাসাগর বিদ্যাসাগর। এবার হচ্ছে ছিলেন, ওয়াজ ওয়ারের ব্যাপার, একটি বোঝালে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা নিব ওয়াজ, বিদ্যাসাগর ওয়াজ
ওয়াজ একজন এ দয়ালু ব্যক্তি, দয়ালু বিদ্যাসাগর ওয়াজ এ দয়ালু, দয়া ইংরেজি হচ্ছে কাইন্ড, দয়ালু ব্যক্তি, তাহলে কেউ বলে কাইন্ড ম্যান, কাইন্ড পার্সন, হবে হবে না তেমন নয়, কিন্তু দেখুন কাইন্ড যে দয়ালু, দয়াটা কি, তার মনটা দয়ালু, তার হৃদয়টা হচ্ছে দয়ালু, তার প্রাণটা হচ্ছে দয়ালু, এই জন্য আমরা বসাই কাইন্ড হার্টেড। কাইন্ড হার্টেড কেন বুঝতে, হার্ট মানে মন, অন্তর, জীবন, তো কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড ম্যান। তাহলে সেন্টেন্স আমার ক্লিয়ার হলো। দেখুন বিদ্যাসাগর একজন দয়ালু ব্যক্তি ছিলেন, বিদ্যাসাগর ছিলেন একজন দয়ালু ব্যক্তি, বিদ্যাসাগর ছিলেন ওয়াজ একজন এ দয়ালু ব্যক্তি, কাইন্ড ম্যান না লিখে আমি লিখলাম কাইন্ড হার্টেড ম্যান। কাইন্ড হার্টেড, এই যে কাইন্ডের সঙ্গে হার্ট আমার যুক্ত আছে, এই জন্য আমি হাইপেন দিয়ে রেখেছি কাইন্ড হার্টেড ম্যান। তিনি তার মাকে খুবই ভালোবাসতেন, তিনি তার মাকে খুবই ভালোবাসতেন, তাহলে সাজালাম কে তার মাকে খুবই ভালোবাসতেন, উত্তর আসছে তিনি, এটা হচ্ছে আমার সাবজেক্ট। তিনি, এই যে ভালোবাসা, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ভার্ব, তো তিনি ভালোবাসতেন তার মাকে খুবই, এই যে 1 2 3 4 বললাম, এটা সাজালাম, তিনি ভালোবাসতেন তার মাকে খুবই, তিনি হি, হিসের ব্যাপারটা বোঝেন সবাই, পুংলিঙ্গ হলে হি, স্ত্রীলিঙ্গ হলে সি, তাহলে তিনি ভালোবাসতেন অর্থাৎ বিদ্যাসাগর, তিনি হি, ভালোবাসা লাভ, তাহলে লাভ লাভড, হি লাভড, তিনি ভালোবাসতেন হি লাভড তার মাকে, হি লাভড হিজ মাদার, হি লাভড হিজ মাদার। এবার আসছে এই যে খুব ইংরেজি আমরা সবাই জানি, খুব ইংরেজি কি বসাই, ভেরি, কিন্তু আমি যখন হ্যাঁ খুব ইংরেজিটা শেষে আমি নিচ্ছি তখন কিন্তু শুধু ভেরি না, ভেরি মাচ, তাহলে হি লাভড হিজ মাদার ভেরি মাচ। দেখুন কঠিন মনে হচ্ছে, রাইটিং এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করাতে পারছি, এটাই হচ্ছে পদ্ধতি ইংলিশের, আর কোনো কিছু না, একটু স্টক অফ ওয়ার্ডস চাই, আর কিছু না। তো তিনি তার মাকে খুব ভালোবাসতেন, তিনি ভালোবাসতেন তার মাকে খুবই, যেমন সাজালাম তেমন বসাচ্ছি, তিনি হি ভালোবাসতেন লাভড তার মাকে হিজ মাদার, তাহলে হি লাভড হিজ মাদার, খুবই হচ্ছে ভেরি মাচ, হি লাভড হিজ মাদার ভেরি মাচ। একদিন তিনি তার গ্রামে গেলেন, একদিন তিনি তার গ্রামে গেলেন, একদিন তিনি গেলেন তার গ্রামে। দেখুন সাজানোটা বারে বারে বলা হচ্ছে, এখানে মূল হচ্ছে কিন্তু সাজানো, সাজানো না হলে একদিন তিনি গেলেন তার গ্রামে, আমি যেমন সাজিয়েছি তেমন বসাচ্ছি, একদিন ওয়ান ডে, ওয়ান ডে, তিনি অর্থাৎ বিদ্যাসাগর মিন্স হি, যাওয়া গো, গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন বা গান, তো হি ওয়েন্ট তাহলে তিনি গেলেন। দেখুন গল্প মাত্রই হচ্ছে পাস্ট টেন্স, আগেও বলেছি গল্প মাত্রই পাস্ট টেন্স, কখনো ব্যতিক্রম আছে ইনভার্টেড কমার মধ্যে আছে, সেটাকে আমি পাস্টে নিতে পারবো, প্রেজেন্টে। তো একদিন ওয়ান ডে তিনি হি গেলেন ওয়েন্ট তার গ্রামে, তার গ্রামে, গ্রামে গ্রামে দেখুন আগে লিখি টু হিজ ভিলেজ, one day he went to his village, one day একদিন তিনি গেলেন he went তার গ্রামে to his village, one day he went to his village, এই যে টু নিলাম, আমি যে প্রথমে বলেছিলাম প্রিপজিশনের ব্যাপারে, এখানে কেউ অন্য in his village করে দিলেন, তার মানে তার গ্রামের যে বাউন্ডারি রয়েছে তার মধ্যে তো তার জায়গা ঘরটা, তো সেখানে গেছেন এমন সেন্সে, ভুল ভুল তো বটে, কিন্তু আমি তো জিনিসটা বুঝিয়ে দিতে পারলাম, একদম নির্দিষ্ট হচ্ছে টু। এবার বলবেন কেন না, তিনি কলকাতা থেকে আসছেন তার বাড়িতে, অর্থাৎ মেদিনীপুরে বীরসিংহ গ্রামে তিনি যে আসছেন, এটা একটা দিক,
অমুক জায়গা থেকে অমুক জায়গায় আসছেন, এটা হচ্ছে দিক। ইংলিশের দিক বোঝাতে দুটো প্রিপোজিশন আমরা ইউজ করি, একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টুয়ার্ডস। দিক বোঝাতে একটা টু, একটা হচ্ছে টুয়ার্ডস। টুটা হচ্ছে নির্দিষ্ট, টুয়ার্ডসটা হচ্ছে অনির্দিষ্ট। প্রসঙ্গ এসছে, যখন যেটা প্রসঙ্গ আসবে নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছি, একটু জেনে রাখুন। টু হচ্ছে নির্দিষ্ট দিক, টুয়ার্ডস হচ্ছে অনির্দিষ্ট দিক। তিনি কোথায় আসছেন না টু হিজ ভিলেজ, অর্থাৎ তার গ্রামে তিনি আসছেন, গ্রামটা নির্দিষ্ট। টুয়ার্ডসটা কোথায় না বিদ্যাসাগর ওয়েন্ট টুয়ার্ডস নর্থ, বিদ্যাসাগর ওয়েন্ট টুয়ার্ডস নর্থ, অর্থাৎ বিদ্যাসাগর উত্তরের দিকে যাচ্ছিলেন। উত্তরের দিকে কোথায় দেখুন, পৃথিবীর অসীম, পৃথিবী আমাদের অসীম, তো এই অসীমের জায়গায়, অনন্তের জায়গায় আপনি কোথায় যাচ্ছেন, উত্তর দিকে কোন জায়গায় যাচ্ছেন, উত্তর দিকে আপনি যাচ্ছেন 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 যাচ্ছেন, যতদিন আপনি বেঁচে আছেন আপনার রাস্তাই শেষ নেই। আপনি পূর্ব দিকে যাচ্ছেন, পূর্ব দিকে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, আপনার মৃত্যুর আগে পর্যন্ত কোনো শেষই নেই। তাহলে এটা হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, নির্দিষ্ট কখন হতো, আমি পূর্ব দিকে কোনো একটা জায়গায় যাচ্ছি, সেই জায়গাটার নাম মেনশন করা আছে, তাহলে সেটা হচ্ছে আমার টু। আর অনির্দিষ্ট বোঝাতে জায়গার নামে আমি যাচ্ছি যাচ্ছি কোনো এক জায়গায়, বিদ্যাসাগর ওয়েন্ট নর্থ, উত্তর দিকে যাচ্ছেন, আর সেটা হচ্ছে টুয়ার্ডস। তাহলে টুটা বোঝাতে পারলাম টু হিজ ভিলেজ মিন্স তিনি যেখান থেকে আসছেন, যেখান থেকেই আসুন না কেন, তার যে গ্রাম রয়েছে তিনি গ্রামেই আসছেন, অর্থাৎ নির্দিষ্ট জায়গায়, এই জন্য আমরা টু বসালাম। তাহলে একদিন ওয়ান ডে তিনি হি গেলেন ওয়েন্ট তার গ্রামে টু হিজ ভিলেজ। এটি শীতকাল ছিল, এটি শীতকাল ছিল, সাজালাম এটি ছিল শীতকাল, এটি ছিল শীতকাল। দেখুন কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, মূল হচ্ছে আমার সাজানোটা, সাজিয়ে নিলে বসাতে কোনো ব্যাপার নয়। এটি ইট, এটি ইট, ছিল ওয়াজ, ইট ওয়াজ, ইট ওয়াজ শীতকাল আমরা সবাই জানি উইন্টার, তো ইট ওয়াজ উইন্টার, ইট ওয়াজ উইন্টার, এটি ছিল শীতকাল। দেখুন আমি যে একটু আগে বলছিলাম যে এটা হচ্ছে মিডিওকর স্টুডেন্টস, এইটাকে যখন স্ট্যান্ডার্ডে আমি লিখতে যাচ্ছি, বিভিন্ন রকমের সেন্টেন্স আমরা নিতে পারি, কিন্তু আমি আমার এই যে পদ্ধতি চলছে যেন সবাই নিতে পারে, একদম বিলো, মিডিয়াম। যারা তো ভালো রয়েছেন তাদের তো কথা আমি বলছি না, তো যারা আমাদের ভালো রয়েছেন তাদের কথা ছাড়ুন। এবার আমার মিডিয়াম স্টুডেন্টদের জন্য এটি ছিল ইট ওয়াজ শীতকাল উইন্টার, না যারা ভালো পারে তার জন্য একটা সেন্টেন্স বলি, আপনারা বলবেন যে কি বলছে বারে 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 স্ট্যান্ডার্ডিটি। দেখুন একটা সেন্টেন্স লিখতে গেলে আপনি যখন নাম্বারটা ক্যারি করবেন, সেই সেন্টেন্সের মধ্যে কোয়ালিটি থাকবে, কোয়ান্টিটি থাকবে, স্ট্যান্ডার্ডিটি থাকবে, এমনি এমনি আপনি নাম্বারটা পেয়ে যাবেন। একটা ভালো ছেলে মেয়ে সে পাচ্ছে 10 থেকে 10 বা 9 পেয়ে যাচ্ছে, একটা মিডিয়াম স্টুডেন্ট 5-6 পায়, কেন? সে লিখেছে ইট ওয়াজ উইন্টার। তো যারা ভালো তারা এইটাকে একটু কায়দা খাটিয়ে দিল, ইট ওয়াজ এ উইন্ট্রি ডে, ইট ওয়াজ এ উইন্ট্রি ডে, অর্থাৎ শীতকাল যে ছিল, তিনি যে আসছিলেন 5-7 দিন ধরে আসছেন নাকি, একটা দিন সময় লেগেছে, তিনি পৌঁছেছেন যদি দুদিনও লাগে, আজকে হেঁটেছেন আগামীকাল হেঁটেছেন, আজকের দিন আজকে, আগামীকালের দিন আগামীকাল, তাহলে সে লিখছে ইট ওয়াজ এ উইন্ট্রি ডে। এটাই হচ্ছে উইন্টার থেকে উইন্ট্রি, ইট ওয়াজ এ উইন্ট্রি ডে, তাহলে সেটা কত সুন্দরভাবে ভাষাটা এলো। যাক, আমরা সিম্পলি আসছি, এটি ছিল শীতকাল, এটি ছিল ইট ওয়াজ, শীতকাল হচ্ছে উইন্টার, ইট ওয়াজ উইন্টার। বিদ্যাসাগর তার মাকে পুরনো চাদর পরতে দেখলেন, তাহলে সাজালাম বিদ্যাসাগর দেখলেন পরতে পুরনো চাদর তার মাকে। দেখুন সেন্টেন্স যখন একটু বড় হয়ে যাবে, সেন্টেন্স বড় হলে ভালো। দেখুন পিছন থেকে কেমন ভাবে এক একটা নিচ্ছে, এখানে মাথা খাটানোর বেশি প্রয়োজন নেই, আগের গুলো যেমন খাটাতে হলো। বিদ্যাসাগর দেখলেন পরতে পুরনো চাদর তার মাকে, দেখুন দেখলেন পরতে পুরনো চাদর তার মাকে, পুরো পিছন থেকে একদম এলাম, শুধু সাবজেক্ট আমাকে বের করে নিতে হবে। তাহলে বিদ্যাসাগর বিদ্যাসাগর দেখলেন, দেখা হচ্ছে সি, তাহলে ফার্স্ট ফর্ম সি, স, সিন, বিদ্যাসাগর স,
বিদ্যাসাগর দেখলেন বিদ্যাসাগর স পড়তে, পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি ওয়ার। এই যে ওয়ার, WEAR, ওয়ার মানে পড়া। কিন্তু দেখবেন আমরা জানি এমনি টু মানে তে বা প্রতি, সোজা ভাষায় টু মানে তে বা প্রতি। তাহলে পড়তে, এই যে পড়া থেকে তেটা বেশি আছে, তাহলে হবে টু ওয়ার। এটা আমি সিম্পলি বললাম, কিন্তু অরিজিনালি হচ্ছে এই যে একটি মাত্র প্রিন্সিপাল ভার্ব নেওয়ার পরে আবার যখন একটি প্রিন্সিপাল ভার্ব নেওয়া হবে তখন তার ভার্বের পূর্বে টু বসাতে হয়, নতুবা ভার্বের শেষে আইএনজি অর্থাৎ জিরান পার্টিসিপলের ব্যাপার থাকে। তো এখন পড়তে এই যে তে আছে, তে আছে মানে আমি নিব টু, টু ওয়্যার। তাহলে এটাও ভার্ব। দেখলেন, দেখা একটা কাজ করা বোঝাচ্ছে। পড়া, আমি কাপড় চোপড় করছি, সেটাও একটা কাজ। এটাও ভার্ব, এটাও ভার্ব। তাহলে একটি ভার্ব নেওয়ার পরে আবার একটা প্রিন্সিপাল ভার্বের যখন প্রয়োজন হবে, নিতে তো হবে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব বসাতে পারবো না, আমাকে টু নিতে হবে। একটা সেন্টেন্সে মনে রাখবেন এই যে টু ওয়্যার, এইরকম ইনফিনিটিভ দুটা, তিনটা, চারটাও থাকতে পারে, কিন্তু প্রিন্সিপাল ভার্ব থাকবে একটা। তাহলে বিদ্যাসাগর দেখলেন বিদ্যাসাগর স পড়তে টু ওয়্যার, বিদ্যাসাগর স টু ওয়্যার। এবার হচ্ছে পুরনো চাদর। তো পুরনো চাদর, দেখুন আমি ভুল লিখছি এখন, বিদ্যাসাগর স টু ওয়্যার ওল্ড শাল, চাদর হচ্ছে শাল। তাহলে বিদ্যাসাগর স টু ওয়্যার ওল্ড শাল। দেখুন আমি গায়ে চাদর দিয়েছি শীতের দিনে, একসঙ্গে আমি কটা চাদর দিব? একটা চাদর দিব, দুটো নিশ্চয়ই আমরা দিই না তেমন। তো বিদ্যাসাগর স টু ওয়্যার, এখানে তাহলে আমি নিলাম এ ওল্ড শাল, তাও আমার ভুল হয়ে গেল। এবার বলবেন কেন? আমি যখন উত্তর করছি আমার পঞ্চ ইন্দ্রিয়টা যেন সজাগ থাকে, ওটা হচ্ছে ভাওয়েল। তাহলে ভাওয়েলের পূর্বে যখন আমি কোনো আর্টিকেল বসাচ্ছি, এন হবে, এন, এন ওল্ড শাল, এন ওল্ড শাল। তাহলে বিদ্যাসাগর বিদ্যাসাগর দেখলেন স পড়তে টু ওয়্যার। এবার হচ্ছে পুরনো চাদর, এন ওল্ড শাল, এন ওল্ড শাল। তার মাকে টু হিজ মাদার। এবার একটু আগে যে বলেছিলাম নির্দিষ্ট বোঝাতে টু, এখানে নির্দিষ্ট কে? নির্দিষ্ট তার মা, এই জন্য টু নিলাম, টু হিজ মাদার। তাহলে দেখুন যেমন সাজালাম তেমন বসালাম। বিদ্যাসাগর বিদ্যাসাগর দেখলেন স পড়তে টু ওয়্যার, একটি পুরনো চাদর, একটি নেই, কিন্তু একটি আমি বোঝালাম কেন নিলাম, এন ওল্ড শাল, এন ওল্ড শাল। তার মাকে টু হিজ মাদার। পরের দিন তিনি তার মায়ের জন্য একটি নতুন উলের চাদর কিনলেন। পরের দিন তিনি তার মায়ের জন্য একটি নতুন উলের চাদর কিনলেন। সাজালাম, কে তার মায়ের জন্য একটি নতুন উলের চাদর কিনলেন? তিনি। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। আর বললাম আমাদের বাংলায় ভার্বটা থাকে সাধারণত শেষে, ইংলিশে আনতে হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে ভার্বটা দুইতে আসছে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে তিনি কিনলেন একটি উলের চাদর তার মায়ের জন্য। একটু আগে কি বললাম, সেন্টেন্স যত বড় থাকবে তত ভালো। কেন? দেখুন একদম পিছন থেকে আসছে এক একটা। তিনি কিনলেন একটি নতুন উলের চাদর তার মায়ের জন্য। এবার বসাই এক একটা। তাহলে পরের দিন নেক্সট ডে, নেক্সট ডে তিনি, হি, কেনা ইংরেজি বাই, BUY, বাই মানে হচ্ছে কেনা। তাহলে বাই বট, বট, বাই বট, বট, হি বট, তিনি কিনলেন। পরের দিন নেক্সট ডে তিনি কিনলেন, হি বট, একটি নতুন উলের চাদর, একটি, এ, নতুন, নিউ, উলের শাল, উলেন, WOLLEN, উলেন, শাল, উলেন শাল তার মায়ের জন্য, জন্য হচ্ছে ফর, ফর হিজ মাদার, ফর হিজ। তাহলে দেখুন পরের দিন তিনি কিনলেন একটি নতুন উলের চাদর তার মায়ের জন্য। পরের দিন
নেক্সট ডে, পরের দিন নেক্সট ডে তিনি কিনলেন হি বট একটি নতুন উলের চাদর, এ নিউ উলেন শাল তার মায়ের জন্য, ফর হিজ মাদার, ফর হিজ মাদার। তো বলবো বলে যে কথা এখানে যেমন দেখুন আমি একটু আগে কি বলেছি যে প্রিপোজিশন নিয়ে ভাববেন না। এটা যখন আমি সঠিক লিখতে যাব দেখবেন অনেক জায়গা আছে অন দ্য নেক্সট ডে, অন দ্য নেক্সট ডে একটা স্ট্যান্ডার্ড ইংলিশ আসছে, ফ্রেজ আসছে, স্ট্যান্ডার্ড ইংলিশ আসছে। আমি এখন বিলো স্ট্যান্ডার্ড জানি না, আমি স্ট্যান্ডার্ডে যাব কি করে? তার থেকে আমার কাজ চালানোর মতন আমার তো ভুল হচ্ছে না। নেক্সট ডে পরের দিন, হি বট তিনি কিনলেন, তাহলে অন দ্য নেক্সট ডে হচ্ছে সঠিক একদম, নেক্সট ডেও ভুল নেই, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা একটু বিলো স্ট্যান্ডার্ড। তাহলে নেক্সট ডে পরের দিন তিনি কিনলেন হি বট একটি নতুন উলের চাদর, এ নিউ উলেন শাল তার মায়ের জন্য, ফর হার মাদার। তার মা চাদরটি নিলেন, তার মা চাদরটি নিলেন কিন্তু তিনি সেটি পরলেন না। তাহলে দেখুন সেন্টেন্স এখানে দুটো আছে, একটা আছে তার মা চাদরটি নিলেন, দুই হচ্ছে তিনি সেটি পরলেন না। তাহলে প্রথমেটা সাজাবো তারপরে দ্বিতীয়তে আসবো। এই যে কিন্তু আছে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের পরে আছে। তাহলে তার মা নিলেন চাদরটি, তার মা হিজ মাদার, তার মা হিজ মাদার নিলেন হচ্ছে টেক হচ্ছে নেওয়া, টেক, টুক, টেকেন। তাহলে আমি ফার্স্ট ফর্মটা নিব, তার মা হিজ মাদার নিলেন টুক, টুক চাদর টি, এই যে চাদর যুক্ত টি, টিটার জন্য নিলাম দা, এবার হচ্ছে চাদর হচ্ছে শাল। তার মা হিজ মাদার নিলেন টুক চাদরটি দা শাল, দা শাল। আগে বলেছিলাম আবার স্মরণ করে দিচ্ছি। টি, টি মানে হচ্ছে দা, দা মানে কি টি টা খানি খানা। একজন বললো তার গায়ে একটু শীত বেশি লাগছে, আমাকে চাদরটি দাও তো। আরেকজন বললো আমাকে চাদরটা দাও তো। আরেকজন বললো আমাকে চাদরখানি দাও তো, আমাকে চাদরখানাটা দাও তো। কোথায় ভুল হয়ে যাচ্ছে? আমাকে একটি রুটি দিন, আমাকে একটা রুটি দিন, আমাকে একখানি রুটি দিন, আমাকে একখানা রুটি দিন। দি মানে হচ্ছে টি টা খানি খানা, এই যে টি আছে তার জন্য দি নিলাম। এটা আমার মনের কথা বললাম বোঝার সুবিধার জন্য। অরিজিনালি হচ্ছে চাদরটি, চাদরটি কোন চাদর? যে চাদরটি বিদ্যাসাগর তার মায়ের জন্য কিনেছিলেন সেই চাদরটি তিনি নিয়েছিলেন, এটা হচ্ছে নির্দিষ্ট। যে চাদরটা কিনে দিয়েছিলেন নির্দিষ্ট বোঝাতে ডেফিনিট আর্টিকেল দিয়ে নিলাম। তাহলে তার মা হিজ মাদার টুক নিলেন চাদরটি দা শাল, কিন্তু বাট, আবার থেমে গেলাম, সাজালাম এটাকে কিন্তু। তিনি সেটি পড়লেন না, তিনি পড়লেন না সেটি, কিন্তু বাট তিনি, হ্যাঁ এইবার দেখুন এতক্ষণ তো হি এলাম কেন? বিদ্যাসাগরের ব্যাপার ছিল। তিনি পড়লেন না, তিনি মানে কে? বিদ্যাসাগরের মা, তাহলে তিনি হচ্ছে সি। এই জিনিসগুলো আমার লেখার সময় আমি ভুলবশত হি বসিয়ে দিলাম, আমার মনের কথাই বসিয়ে দিলে তো হবে না, আমাকে সঠিকটা ভাবনা চিন্তা করে উত্তরটা নিতে হবে। তাহলে তিনি মেয়ে বোঝাতে সি পড়লেন না, পড়া ইংরেজি কি? পড়া ইংরেজি বললাম একটু আগে ওয়ার, ডব্লিউ ই এ আর। এবার তার পাস্ট ফর্ম কি? ওর, ওয়ার, ওর, ওন। এই যে না আছে, এই যে না আছে, আমি কি নিব? নট ওয়ার। আমি কি নিব? নট ওয়ার, নট ওর, না। এই ওরটাকে ভাঙলাম, এটা হচ্ছে পাস্ট টেন্স। পাস্ট টেন্সকে ভাঙার নিয়ম হচ্ছে পাস্ট প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল টু পাস্ট, পাস্ট প্লাস প্রেজেন্ট ইজ ইকুয়াল টু পাস্ট। তাহলে পাস্টে কি নিলাম? ডিড নিতে হয় সব সময়, ডিড প্লাস প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ার। তাহলে ডিড প্লাস ওয়ার ইজ ইকুয়াল টু ওর, আমি এইটাই নিব। কিন্তু আমি যেহেতু নট আছে মাঝখানে, আমি সরাসরি নট ওর এমনটা নিতে পারি না। সি ডিড নট, সি ডিড নট ওয়ার, সি ডিড নট ওয়ার। আশা করি বোঝাতে পারলাম। এই সমস্ত জিনিসগুলো যে ডিড প্লাস, পাস্ট প্লাস প্রেজেন্ট, প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, এগুলো জানতে হলে আমাদের এই বইতে খুব সুন্দরভাবে দেওয়া আছে। আগের বারে পেজ বলেছিলাম, আবার আমাকে খুঁজতে হবে এখন। তাহলে সি ডিড নট ওয়্যার, তিনি পড়লেন না সেটি। অর্থাৎ একই সেন্টেন্সের মধ্যে আমি চাদরটা নিয়েছি, একই সেন্টেন্সের মধ্যে আমি চাদরটা নিয়েছি, আবার কি চাদর বসাবো? এই জন্য সেটি মানে চাদরটি, অর্থাৎ সেটি মিন্স ইট, ইট।
তাহলে দেখুন তার মা হিজ মাদার নিলেন টুক চাদরটি দ্য শাল, কিন্তু বাট তিনি পড়লেন না সি ডিড নট ওয়্যার, তিনি পড়লেন না সি ডিড নট ওয়্যার সেটি ইট। একজন বসালো সি ডিড নট ওয়্যার ইট, সি ডিড নট ওয়্যার দিস, সি ডিড নট ওয়্যার দ্যাট। কিছু ভুল হবে না? আমি কি বললাম জিনিসটা আমার বুঝিয়ে দিতে পারলে হলো, আমি যেটা বোঝাতে চাইছি এটাই বেটার যদিও, বাট সি ডিড নট ওয়্যার ইট। এখনকার দিনে তো আর আমরা একে ফুল ফর্মে এমন লিখি না, এই যে ডিড নট, এখনকার দিনে এটা হচ্ছে আল্ট্রা মডার্ন এজ, আল্ট্রা মডার্ন এজে আমরা ডিড নট বলি না, ডিডন্ট। কিন্তু আমরা যেহেতু রাইটিং ইংলিশ করছি, এটা স্পোকেন ইংলিশে সাধারণত আমরা ইউজ করছি, এটা আমার যেহেতু রাইটিং ইংলিশ চলছে অতএব ডিড নট, ডিডন্ট, তারপরে ক্যান নট আমরা লিখছি, তাকে স্পোকেন ইংলিশে কি বলছি, কান্ট, একে ইংলিশে বলা হচ্ছে কন্ট্রাকশন। কন্ট্রাকশন, কন্ট্রাকশন মিন্স হচ্ছে সংকোচন, অর্থাৎ ছোট করা হচ্ছে। আচ্ছা কি বলবো, কি বললেন না, তাই বিদ্যাসাগর তার মায়ের কাছ থেকে কারণ জানতে চাইলেন। তাই বিদ্যাসাগর তার মায়ের কাছ থেকে কারণ জানতে চাইলেন। তাহলে সাজালাম, তাইটা আমি রেখে দিলাম। কে তার মায়ের কাছ থেকে কারণ জানতে চাইলেন, সাবজেক্ট হলো বিদ্যাসাগর, এই জন্য তার পূর্বে এটা আছে, সেটা আমি বসাবো। তো একে বলা হচ্ছে বিদ্যাসাগর চাইলেন জানতে কারণ তার মায়ের কাছ থেকে। একে সিনথেসিস বলা হচ্ছে। দেখুন আমাদের বইতে আমি কি বললাম একটু আগে, বইটা আমার চুটকি বই, কিন্তু আপনি এখানে যা খুঁজবেন প্রায় বেশিরভাগ জিনিসটা এই যে সিনথেসিস দেওয়া আছে, সেকশন 37 আর পেজ নাম্বার 214। লেখার সময় বা কথা বলার সময় যে শব্দগুলি ইংরেজিতে প্রায় লাগে, এটা পুরো দেওয়া আছে, এক দুটা শোনাচ্ছি। সুতরাং, যাই হোক, তবে, আবার, এই জন্য, মোটামুটি ভাবে, সেই জন্য, বরং, অথচ, পরিবর্তে, আপনি কি নেবেন এখান থেকে, আজ পর্যন্ত, মোটের উপর, যেহেতু, সত্ত্বেও, অন্যদিকে, এই সমস্ত জিনিসগুলো এখানে খুব সুন্দর করে, একে আমরা সিনথেসিস বলছি, এখানে খুব সুন্দর করে বিশ্লেষণ করা আছে, যেগুলো আমাদের সচরাচর প্রয়োজন হয়। তাহলে সাজালাম এবার, বিদ্যাসাগর চাইলেন জানতে কারণ তার মায়ের কাছ থেকে। তাই সো বিদ্যাসাগর, 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 বিদ্যাসাগর। চাওয়া ইংরেজি কি? চাওয়া ইংরেজি ওয়ান্ট। তাহলে চাইলেন হচ্ছে ওয়ান্টেড, সো বিদ্যাসাগর ওয়ান্টেড। এবার জানা ইংরেজি কি? জানা ইংরেজি হচ্ছে নো। একটু আগে কাহিনী শুনিয়েছি আপনাদের, নো, কে নো ডব্লিউ, নো মানে হচ্ছে জানা। তাহলে জানা থেকে যে জানতে, একটু আগে কি বলেছিলাম, পড়া ইংরেজি হচ্ছে ওয়্যার, পড়া থেকে পড়তে হচ্ছে, পড়া থেকে পড়তে হচ্ছে টু ওয়্যার। তাহলে জানা হচ্ছে নো, তাহলে জানা থেকে জানতে হচ্ছে টু নো। এই যে তে আছে এই জন্য টু নো, এটা যেন মনে থাকে। সো বিদ্যাসাগর ওয়ান্টেড টু নো, টু নো দা। এবার কারণ, কারণ ইংরেজি কি? কারণ ইংরেজি কজ, বিকজ, তারপরে হচ্ছে রিজন। আমরা এখানে রিজন নিব। সো বিদ্যাসাগর ওয়ান্টেড টু নো দা রিজন। দেখুন প্রতিটা জিনিস বসানোর তার একটা নিয়ম আছে। এই যে রিজন, রিজন মানে কারণ, তার কারণ বসানোর আলাদা আছে। কজ আমরা যে বসাই, কজের ব্যাপার আলাদা, মানে আলাদা জায়গায় বসে, যে যার তার একটা আলাদা রকম নিয়ম আছে। আর বিকজ সেটাও তার আলাদা জায়গায় আছে। যাক, এখন প্রসঙ্গ সেটা নেই, এমনি ভিডিও বড় হতে চলেছে। তো তাই সো বিদ্যাসাগর, বিদ্যাসাগর চাইলেন ওয়ান্টেড জানতে টু নো কারণ, দ্য রিজন, ওয়ান্টেড টু নো দ্য রিজন, তার মায়ের কাছ থেকে, ফ্রম, তার মা, তার মা, কার মা? বিদ্যাসাগরের মা। জন্য হিজ নিব, হার বসিয়ে দিলে ভুল হয়ে যাবে। ফ্রম হিজ মাদার, ফ্রম হিজ মাদার। দেখুন আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন, বোঝাতে পারছি। তাই সো বিদ্যাসাগর, বিদ্যাসাগর চাইলেন ওয়ান্টেড জানতে টু নো কারণ, দ্য রিজন, বিদ্যাসাগর ওয়ান্টেড টু নো দ্য রিজন, তার মায়ের কাছ থেকে। থেকে ইংরেজি হচ্ছে ফ্রম, ফ্রম হচ্ছে তিনটা মানে, হইতে, থেকে, চেয়ে। আমরা যেটা বাংলায় ব্যাকরণে কারক বিভক্তিতে পড়েছি, ফ্রম মানে হইতে, থেকে, চেয়ে। তাহলে থেকে আছে নিলাম ফ্রম, ফ্রম, আর তার মায়ের কাছ থেকে ফ্রম হিজ মাদার, ফ্রম হিজ মাদার, তার মায়ের কাছ থেকে। তার মায়ের কাছ থেকে
সেন্টেন্সটা বড় নিলাম এই কারণে, দেখুন ইনভার্টেড কমা দিয়ে শুরু হয়েছে, শেষ করতে হবে, এই জন্য সেন্টেন্সটাকে বড় রাখলাম। তো প্রথমে আসি আমরা প্রথম সেন্টেন্সটায়। তিনি বললেন গ্রামের লোকেরা খুবই গরিব, এটা একটা সেন্টেন্স। তিনি বললেন গ্রামের লোকেরা খুবই গরিব। তিনি বললেন, দেখুন এইখানে হচ্ছে ইন্টারেস্টিং ম্যাটার, গ্রামের লোকেরা খুবই গরিব, সাবজেক্ট কে? গ্রামের লোকেরা, অবজেক্ট খুবই গরিব, ভার্ব কই? ভার্ব এটা হচ্ছে বি ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে প্রশ্নটা আছে, সেন্টেন্সটা আছে। তো সেই সূত্রে এখানে বি ভার্বটা উজ্জ আছে। গ্রামের লোকেরা হন খুবই গরিব, গ্রামের লোকেরা হন খুবই গরিব। তিনি বললেন, এইখানে বিষয় হচ্ছে দেখুন, যারা ভালো ভালো ছেলে মেয়ে অনেক সময় ভুলবশত লিখে ফেলেছে যে তিনি বললেন, হি সেড, কারণ আমরা হিটাই সাধারণত বেশিরভাগ ইউজ করি। তিনি বললেন, কে বলেন? বিদ্যাসাগরের মা, অর্থাৎ ফেমিনিন জেন্ডার। তো সেই সূত্রে আমরা বসালাম সি, সেড। এখানে কিন্তু টেল টোল্ড এই সমস্ত আসবে না, সেড তার পশ্চাতে কারণ আছে, আগের ভিডিওতে বলেছি। তিনি বললেন, সি সেড। গ্রামের লোকেরা, গ্রামের লোকেরা, কেউ বলবে দা ভিলেজ পিপল, আমরা একই সঙ্গে নিয়ে নিলাম দা ভিলেজার্স, দা ভিলেজার্স। তিনি বললেন, সি সেড, গ্রামের লোকেরা, দা ভিলেজার্স, হন আর খুবই, ভেরি, গরিব, পোর। দেখুন কোথায় কঠিন লাগছে, তেমন আশা করি না। গ্রামের লোকেরা, দা ভিলেজার্স, হন আর ভিলেজার্স, এস আছে, এস যেহেতু আছে আমাকে ভাবটা আর নিতে হবে। যদি ভিলেজার, তো ভিলেজার তো হয় না, গ্রামবাসী একজন, যদিও নিলাম ভিলেজার, ভিলেজার ইজ, তাহলে ভিলেজার্স আর খুবই গরিব, ভেরি পোর। এবার যেটা প্রসঙ্গ, এখানে আমি দি কেন নিলাম? আমি যে উত্তর করছি, আমি প্রথমে কি বলেছিলাম যে এত তাকানোর দরকার নেই, কিন্তু তাকাতে হয় কিছুটা। দি কেন নিলাম? দি না নিলে আমার সেন্টেন্সটাও অসমাপ্ত থেকে যাবে। তো এই যে দিটা আছে, দিটা কেন? গ্রামের লোকেরা, কোন গ্রামের লোকেরা? তার নিজের গ্রামের, অর্থাৎ তার মা যে ভগবতী দেবী, ভগবতী দেবীর গ্রামের যে সমস্ত লোকেরা রয়েছেন, মোস্ট অফ দা পিপল অফ দা ভিলেজ অফ বীরসিংহ আর টু মাস পুয়ার, খুবই গরিব ছিলেন, এই জন্য সি ডিড নট ওয়্যার দা শাল, তিনি শালটা পরেছিলেন না। এই জন্য গ্রামের লোকেরা, কোন গ্রামের লোকেরা? কেবলমাত্র তার গ্রামের লোকেরা, নির্দিষ্ট গ্রাম, এই জন্য দা। তাহলে গ্রামের লোকেরা, দা ভিলেজার্স, হন আর খুবই গরিব, ভেরি পুয়ার, তাদের পরার চাদর নেই। তাহলে এখানে একটা সাজানোর ব্যাপার আছে, তাদের পরার চাদর নেই। দেখুন এখানে সাবজেক্ট ঠিক মতন খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের নেই পরার চাদর, এভাবে এলাম, এর একটা পদ্ধতি আলাদা আছে, পরে আসা হবে, পরের একটা ভিডিও দিব এই প্রসঙ্গে। তাদের নেই পরার চাদর, পরার মতন, তাহলে তাদের নেই, দে হ্যাভ নো, দে হ্যাভ নো, দে হ্যাভ, তাদের নেই, দে হ্যাভ নো নিয়ে নিলাম, চাদর কি শাল, দে হ্যাভ নো, দে হ্যাভ নো শাল, নো শাল, এই যে পরা, তাহলে আমরা ভার্ব নিয়ে নিয়েছি হ্যাভ, দে হ্যাভ নো শাল, তাহলে টু ওয়্যার, পরার মতন তাদের চাদর নেই। দে হ্যাভ নো, তাদের নেই, শাল, শাল চাদর, পরার মতন, দে হ্যাভ নো শাল টু ওয়্যার, দে হ্যাভ নো শাল টু ওয়্যার, তাদের পরার মতন চাদর নেই। সেই জন্য তিনি নতুন চাদরটি পরেননি, সেই জন্য তিনি পরেননি নতুন চাদরটি, সেই জন্য। দেখুন ইংরেজি কত সোজা, যদি বুদ্ধিটাকে একটু খাটাতে পারি। সেই জন্য মনে মনে ভাবছি কি হবে ইংরেজি, কি হবে ইংরেজি, জন্য ইংরেজি কি? জন্য হচ্ছে ফর, আর সেই ইংরেজি কি? ইট নিতে পারি, দিস নিতে পারি, দ্যাট নিতে পারি, তাহলে সেই জন্য ইংরেজি এইভাবে নিব, ফর ইট, ফর দিস, ফর দ্যাট, মন যেটা চায় সেটাই, তিনটাই একদম অ্যাপ্রোপ্রিয়েট, সঠিক। তাহলে সেই জন্য ফর ইট, সেই জন্য ফর ইট। তিনি পড়েননি, আমি আগে বলেছি তিনি পড়েননি, she did not wear চাদরটি, নতুন চাদরটি, the new shawl। দেখুন সেই জন্য for it, তিনি পরেননি, she did not wear, তিনি পরেননি, she did not wear নতুন চাদরটি, the new shawl, the new shawl। দাও কেন বোঝা গেছে, যে চাদরটি কিনে দেওয়া হয়েছে সেটা একদম নির্দিষ্ট শাল। মনে করুন এখানে কেউ একজন শাল বসিয়ে দিল, তার মার জন্য কটা চাদর এনেছিলেন, আগে বলা হয়েছে তার মার জন্য একটা চাদর এনে দিয়েছিলেন, নতুন চাদর এনে দিয়েছিলেন, এই জন্য শাল। আমি যদি শাল বসিয়ে দিই, তার মানে তার মায়ের জন্য অনেক চাদর কিনে দিয়েছিলেন, তাহলে সেই জন্য ফর ইট, ফর দিস, ফর দ্যাট, যেটা মন চায় নিলাম। তিনি পরেননি, she did not wear চাদরটি, she did not wear the new shawl।
পরের দিন বিদ্যাসাগর তার গ্রামবাসীদের জন্য অনেক চাদর কিনলেন। তাহলে পরের দিন বিদ্যাসাগর কিনলেন অনেক চাদর তার গ্রামবাসীদের জন্য। দেখুন কি বললাম, যত সেন্টেন্স বড় তত ভালো। পিছন থেকে কেমন সাজাচ্ছি, পরের দিন তো রেখে দিলাম, বিদ্যাসাগর কিনলেন অনেক চাদর তার গ্রামবাসীদের জন্য। এক একটা বসাই। পরের দিন, আগেটা আমি কিনেছিলাম নেক্সট ডে, দিয়ে বলেছিলাম যে অন দা নেক্সট ডেও ভুল নেই, তাহলে যেটা আমি নিতে পারি নেক্সট ডে, পরের দিন, নেক্সট ডে, পরের দিন। বিদ্যাসাগর কিনলেন, বিদ্যাসাগর বট, বাই বট বট। পরের দিন নেক্সট ডে বিদ্যাসাগর কিনলেন, বিদ্যাসাগর বট অনেক চাদর, অনেক, অনেক হচ্ছে মেনি, মেনি শাল। আমার কি সেন্টেন্স ঠিক হলো? আমি তো একটু আগে বললাম চাদর ইংরেজি শাল, উত্তর কি ঠিক হলো? না, ভুল হয়ে গেল। কেন? এই যে মেনি আছে, মেনি মানে একের বেশি, তাহলে এস যোগ হবে মেনি শালস। তাহলে বিদ্যাসাগর, বিদ্যাসাগর কিনলেন বট অনেক চাদর, মেনি শালস, তার গ্রামবাসীদের জন্য, ফর হিজ ভিলেজার্স, ফর হিজ ভিলেজার্স। দেখুন এই যে শাল সেটা বোঝালাম, এই যে ভিলেজ, ফর কেন, ফর হিজ কেন নিলাম? তার গ্রামবাসীদের জন্য। কে কিনলেন? বিদ্যাসাগর। কার জন্য? তার, মানে বিদ্যাসাগরের গ্রামবাসীদের জন্য। এটা তার মা কেনেননি, বিদ্যাসাগর কিনেছেন। এই সূত্রে হিজ হলো, তার মা যদি কিনতেন তাহলে হার হতো। তাহলে আরেকবার আসি, পরের দিন নেক্সট ডে, বিদ্যাসাগর, বিদ্যাসাগর কিনলেন বট অনেক চাদর, মেনি শালস, তার গ্রামবাসীদের জন্য, ফর হিজ ভিলেজার্স। তার মা খুব খুশি হলেন, তার মা হলেন খুব খুশি, তার মা হিজ মাদার, তার মা হিজ মাদার। খুশি হওয়া ইংরেজি, সরি, আগে হচ্ছে হলেন, তারপরে খুব খুশি হলেন, হওয়া ইংরেজি আমরা এখানে হিজ মাদার ওয়াজও নিতে পারি। আবার অরিজিনালি হচ্ছে বিকাম মানে হওয়া, বিকাম, বিকেম, বিকাম, কাম কাম কাম, বিকাম, বিকেম, বিকাম। তাহলে হিজ মাদার বিকেম, খুব তো সবাই জানি ভেরি। সুখী ইংরেজি কি? খুশি, যা খুশি তাই সুখী, হ্যাপি, এই উত্তর হয়ে গেল। তাহলে দেখুন তার মা হিজ মাদার হলেন বিকেম খুবই সুখী, ভেরি হ্যাপি, হিজ মাদার বিকেম ভেরি হ্যাপি, হিজ মাদার ওয়াজ ভেরি হ্যাপি, হিজ মাদার ওয়াজ ভেরি হ্যাপি, কিংবা হিজ মাদার বিকেম ভেরি হ্যাপি, সেই একই কথা। তারপর থেকে তিনি নতুন চাদরটি ব্যবহার করতে শুরু করলেন। এই যে তারপর থেকে রেখে দিলাম, সাবজেক্ট তিনি, তিনি শুরু করলেন ব্যবহার করতে নতুন চাদরটি, তিনি শুরু করলেন ব্যবহার করতে নতুন চাদরটি। তারপর থেকে, এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার, তারপর ইংরেজি কি নেক্সট নিলাম, থেকে ইংরেজি কি ফ্রম, নেক্সট ফ্রম তা হয় না, তারপর ইংরেজি দেন নিলাম, তাহলে দেন ফ্রম তা হয় না, থেকে তারপর ফ্রম দেন, তারপর থেকে, ফ্রম দেন তারপর থেকে। তিনি অর্থাৎ তার মা, সি শুরু করলেন, শুরু করে স্টার্ট, তাহলে স্টার্টেড, সি স্টার্টেড। তাহলে তারপর থেকে ফ্রম দেন তিনি শুরু করলেন, সি স্টার্টেড ব্যবহার করতে, ব্যবহার করা ইংরেজি কি ইউজ। দেখুন শুরু করা ইংরেজি প্রিন্সিপাল ভার্ব নিয়ে নিয়েছি, ব্যবহার করা ইংরেজি কি ইউজ, এটাও প্রিন্সিপাল ভার্ব, এটাও প্রিন্সিপাল ভার্ব। আগের দুটো ভার্ব এরকম ছিল, বলেছি টু ওয়্যার, আরেকটা কি ব্যবহার করতে, ব্যবহার করা ইংরেজি যদি ইউজ হয় তাহলে সি স্টার্টেড টু ইউজ, টু ইউজ। তাহলে তারপর থেকে ফ্রম দেন তিনি শুরু করলেন, সি স্টার্টেড ব্যবহার করতে, টু ইউজ, সি স্টার্টেড টু ইউজ নতুন চাদরটি, দ্য নিউ শাল, দ্য নিউ শাল। তাহলে তারপর থেকে ফ্রম দেন
তিনি শুরু করলেন সি স্টার্টেড, ব্যবহার করতে সি স্টার্টেড টু ইউজ নতুন চাদরটি দ্য নিউ শাল। এই গল্প শেষ। তাহলে দেখুন এই যে জিনিসটা বললাম, মূল হচ্ছে কিন্তু সাজানো গুছানো। আপনি সাজানো গুছানো না পারলে আপনি বসাবেন কেমন ভাবে? এই জন্য মূল হচ্ছে যে সাজানোর টেকনিকগুলো এইগুলো জেনে নিলেই মোটামুটি ইংলিশে আশা করি তেমন খুব একটা সমস্যা হবে না। বিশেষত মাধ্যমিকে তো 9-10 তো হচ্ছে 30 মার্কের রাইটিং। আপনি 30 মার্কের যদি নাম্বার না পেতে পারেন, নিজে লেখার আপনার যদি স্কিল না থাকে, অ্যাবিলিটি না থাকে, কম্পিটেন্ট না থাকে, তাহলে আপনি নাম্বারটা তুলবেন কি করে, ক্যারি করবেন কেমন ভাবে? 30 মার্কের আপনি যদি ছেড়ে দেন, নাম্বার যদি না আসে, তাহলে 90 থেকে 10 মার্কের কথা ছাড়ুন, 90 থেকে 30 গেলে বাদ বাকি 60 এর উপর আপনি নাম্বার পাবেন। আমার মনে হয় এই জন্য রাইটিংটা হচ্ছে ভাইটাল ব্যাপার এখানে, যেহেতু 30 মার্কের আপনার রাইটিং রয়েছে। যাক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থতে থাকুন। পরিবেশ পরিস্থিতি যেমন ভাবে চলছে তাকে মানিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াই সতর্কতার সহিত, এটাই আমাদের এই মুহূর্তে কাম্য। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই জানিয়ে আজকের মতন বিদায় নিই। দেখা হবে আবার পরের ভিডিওতে।